রাজ্যের অনিয়মিত ও চুক্তিবদ্ধ সরকারি কর্মচারীরা কি ধীরে ধীরে একত্রিত হচ্ছে? ধীরে ধীরে কি তারা নতুন পথ বেছে নিয়েছে? আন্দোলন কি এর মধ্যেই হচ্ছে, নাকি হাইকোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছে? সব কিছুই নির্ভর করছে 14 তারিখের মিটিংয়ে। কারণ মাননীয় আইনজীবী পুরুষোত্তম রায় বর্মনের ডাকে 100+100-র অধিক অনিয়মিত কর্মচারী ওনার সাথে মিট আপ করেছে, সভা করেছে, ভবিষ্যৎ প্রজন্ম বা ভবিষ্যতে দিশা নিয়ে আলোচনা করেছে। এখন বঞ্চনার অবসানে এটা আমরা প্রথম ধাপ ধরতে পারি। এটা একটা একতার জয় হতে পারে, একটা আন্দোলন হতে পারে, একটা হাইকোর্ট কেস বা মামলা হতে পারে। কিন্তু সব কিছু মিলিয়ে কিন্তু অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারীর জন্য একটা প্লাস পয়েন্ট আছে, একটা পজিটিভ পয়েন্ট আছে। আমরা সেই পজিটিভ পয়েন্টই আজকে বের করার চেষ্টা করব। অনিয়মিত কর্মচারীর বিরুদ্ধে যেরকম বা চুক্তিবদ্ধ কর্মচারীর বিরুদ্ধে আছে, ফরেস্ট ডিপার্টমেন্টে পার্মানেন্ট লেবারার আছে, বনমিত্র আছে, সর্বশেষে শিক্ষক কর্মচারী আছে, এসপিও আছে, স্বাস্থ্য দপ্তরের জিডিএ কর্মচারী আছে, ডিআরডব্লিউ আছে, পাম্প অপারেটর আছে, হোমগার্ড আছে, সর্বশিক্ষা শিক্ষক কর্মচারী তো বলেইছি, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পার আছে, মিড ডে মিল ওয়ার্কার আছে, পার্ট টাইম ওয়ার্কার আছে, সিপিডাব্লিউ আছে, আশা ওয়ার্কার আছে, এমজেন রেগা ওয়ার্কার আছে, এবং আরও অন্যান্য বিশেষ বিশেষ ক্ষেত্রে অনেক ধরনের অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারী আছে। সংখ্যাটা 30 থেকে 50 হাজারের কাছাকাছি হবে যদি আমরা একসাথে টাচ করি। এই অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারীর বিষয়ে পেপারেও কিছু প্রতিবেদন উঠে এসেছে, সেটাও আমরা আলোচনা করার চেষ্টা করব। যেটা অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের যে দাবি সেটা উপেক্ষিত। একটা বিশাল বড় ঝড় এসেছিল, সেই ঝড়ে অনিয়মিত কর্মচারীদের একটা আশার বাণী শুনিয়েছিল। সেই আশার বাণীটা ছিল সবাইকে রেগুলেশন করা হবে, কিন্তু এখনও রেগুলেশন করা হয়নি। সেই যে নিয়মিতকরণের দাবিটা সেটা কিন্তু এখনও উপেক্ষিত। 14 ডিসেম্বর হবে সিদ্ধান্ত অনিয়মিত কর্মচারীদের পক্ষে। তাছাড়া একাধিক দায়িত্বে রাজ্যব্যাপী আন্দোলনের পথে নামছে রাজ্যের অনিয়মিত কর্মচারীরা। 14 ডিসেম্বর এই নিয়ে রাজ্যে একটা কনভেনশন অনুষ্ঠিত হবে, যেখানে সমস্ত ধরনের অনিয়মিত কর্মচারীদের ইনভাইট করা হয়েছে। সংঘবদ্ধ হচ্ছে অনিয়মিত কর্মচারীরা ধীরে ধীরে নিজের প্রাপ্য দাবি বা প্রাপ্য পাওনার তাগিদে। আমরা সবগুলা প্রতিবেদনই দেখব স্টেপ বাই স্টেপ। এখানে 14 ডিসেম্বরে যে ঘটনাটা সেটা কেন বলা হয়েছে সেটাকে আলোচনা করার চেষ্টা করি আমরা। ত্রিপুরা রাজ্যে অনিয়মিত কর্মচারীরা বিভিন্ন জায়গায় সেপারেট ওয়েতে আছে। কোনো জায়গাতে 10 জন, কোনো জায়গাতে 5 জন, কোনো জায়গাতে 3 জন, কোনো জায়গাতে 2 জন। তাই 2 জন একসাথে লড়াই করে জয়ী হওয়াটা অনেকটা মুশকিল। তাই সবাইকে আস্তে আস্তে একত্রিত হতে হবে, একত্রিত হয়ে নিজের বঞ্চনার অবসানে মাঠে নামতে হবে। তাই 14 ডিসেম্বর একটা সভা ডাকা হয়েছে। এখানে বলা হয়েছে আগামী 14 ডিসেম্বর অনিয়মিত কর্মচারীদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। সেই বৈঠকে আগামীর পরিকল্পনা নিয়ে বিস্তৃত আলোচনা হবে। অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের সিদ্ধান্তে সরকারের নীরবতা এবং একহাট্টা হয়ে অনিয়মিত কর্মচারীরা সর্বোচ্চ সিদ্ধান্ত নিতে চলেছে বলে খবর। 14 ডিসেম্বর বৈঠকের ব্যাপারে আলোচনা হয়েছে রবিবারের বৈঠকে। আইনজীবী তথা মানবাধিকার কর্মী পুরুষোত্তম রায় বর্মনের হানে রবিবার আগরতলাস্থিত ত্রিপুরা স্টুডেন্ট হেলথ হোমে আলোচনা সভা আয়োজন করা হয়। সমপরিযোগী বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সংশ্লিষ্টদের বক্তব্য তা একটাই, যে তাদের যে বঞ্চনা, অনিয়মিত কর্মচারীদের বঞ্চনা, সেটা যাতে অবসান করে। বিভিন্ন দপ্তর থেকে 100+ অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারী সবাই একত্রিত হয়েছে। সবার একটাই দাবি, দীর্ঘ বছরের শোষণ বঞ্চনার কথা বিস্তারিত তারা সবাই তুলে ধরে। রাজ্য সরকার 2018 সালে নির্বাচনে ভীষণ ডকুমেন্ট ও নির্বাচনের প্রতিষ্ঠানের মাধ্যমে অনিয়মিত কর্মচারীদের রঙ্গিন স্বপ্ন দেখিয়েছিল, ক্ষমতা আসার পর ফিকে হয়ে যায়। অনিয়মিত কর্মচারীদের বক্তব্য এই বিষয়গুলো উঠে এসেছে। তাদের দাবি বর্তমান রাজ্যবাসীর নিকট এই প্রতারণার দলিল হিসাবে সাক্ষী বহন করবে। ক্ষমতা আসার 4 মাসের মধ্যে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের যে নিয়ম ছিল 10 বছর কাজ করার পর, সেই নিয়মকে স্থগিত করে 2018 সালের জুলাই মাসে 31 তারিখ পরবর্তী সময়ে তা বিচার বিশ্লেষণ করা হবে বলে বলেছিল, কিন্তু বিচার বিশ্লেষণ হয়নি। নিয়মিত করার যে দাবিটা বা নিয়মিত করার যে রুলসটা সেটা তুলে দেওয়া হয়েছে। তারা 19 থেকে 20-এর মধ্যেই হয়েছে। অনিয়মিত কর্মচারী নিয়মিতকরণ ও সমকাজে বেতন দেওয়ার ব্যাপারে হাইকোর্টের রায়ও মানা হয়নি বলে অভিযোগ। এমন একটা রায় দিয়েছে স্বাস্থ্য দপ্তরের জিডিএ কর্মীদের জন্য, এমন একটা গ্র্যাজুয়েটের রায় দিয়েছে অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য, এমন রেগুলেশন রায় দিয়েছে সর্বশিক্ষা কর্মচারীদের জন্য, এমন সমবেতন রায় দিয়েছে এসপিও জওয়ানদের জন্য। এখানে অনিয়মিত কর্মচারীর যে চোখের জল ফেলে অনেকে অবসরে চলে যাচ্ছে, কারণ 60 বছর বয়স হয়ে যাচ্ছে, কোনো পেনশন নেই, গ্র্যাজুয়েটি নেই, লিভ স্যালারি নেই, কিচ্ছুই নেই।
এভাবে কিন্তু সবাই অবসরে রয়েছে। তাই আইনজীবী পুরুষোত্তম রায়বর্মনের ডাকে সমকাজে সমবেতনের একটা পার্ট হিসাবে সবাইকে 14 ডিসেম্বর রাজ্যের এক সভার যে আয়োজন করা হয়েছে সেখানে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। 14 ডিসেম্বর বৈঠকে আগামী পরিকল্পনা নিয়ে আলোচনা হবে। এখানে নেক্সট যে খবরটা উঠেছে যে একাধিক দাবিতে রাজ্যব্যাপী আন্দোলন পথে নামছে রাজ্যের অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারীরা। ডিআরডব্লিউ, কন্টিনজেন্ট, ক্যাজুয়াল, পার্ট টাইম ওয়ার্কাররা কিন্তু এখানে উল্লেখিত বলা হয়েছে। আলোচনায় তাদের যে বর্তমান সময়ে যে তারা বিস্তারিত আলোচনা বা বিস্তারিত বর্তমান সময়ে প্রচলিত বা চলছে সেখানে বঞ্চনা, যন্ত্রণা, আকাশভাঙা, প্রতিশ্রুতি ভঙ্গ, এই ধরনের জিনিসগুলা সবগুলা উঠে যাচ্ছে। আমরা কিছুদিন আগে দেখেছি ফরেস্ট ডিপার্টমেন্টে পার্মানেন্ট লেবাররা তারা একদিনের কর্মবিরতি করেছে। বনমিত্ররা দেখেছি আমরা ফাইট করছে, অঙ্গনের কর্মীরাও দেখছি ফাইট করছে, আশাকর্মীরাও ইদানিং সবাই পথে বা আন্দোলনে নামছে। সর্বশেষ শিক্ষক কর্মচারীরা তো আছেই সেই লাইনে। স্বাস্থ্যতে জিডিও কর্মচারীরাও বর্তমানে আন্দোলনের পথ বেছে নিয়েছে। পাম্প অপারেটরও আস্তে আস্তে সবাই একত্রিত হচ্ছে। অর্থাৎ একটা বিশাল অংশের অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারী একত্রিত হচ্ছে নিজের ন্যায্য পাওনার দাবিতে, নিজের ন্যায্য অধিকারের দাবিতে। কিন্তু আগে বললাম না, সংখ্যাটা জায়গায় জায়গায় ডিভাইডেড করা আছে, 2জন 3জন 1জন করে। তাই সবাইকে একত্রিত করার দায়িত্ব নিয়েছে আমাদের মাননীয় আইনজীবী পুরুষোত্তম রায়বর্মন। সবাইকে একত্রিত করে সবার যে দুঃখ দুর্দশাটা, সরকারের কাছে তো হয়তো সময় নেই হয়তো সবার যে দুঃখ দুর্দশাটা বিষয়ে জানার বা চিন্তা করার, তাই মাননীয় আইনজীবী নিজে থেকে প্রচেষ্টা করছে যাতে সবার যে নিয়মিত, বিশেষ করে অনিয়মিত কর্মচারীরা যারা আছে তাদের ডিমান্ডটা কি, তাদের যে রেগুলেশনের ব্যাপারটা তারা কি এটা বৈধ কিনা, সবার কাছে প্রপার ডকুমেন্ট আছে কিনা, তাদের নিয়োগপত্র বা তাদের যে স্যালারি সেই ব্যাপারে কোনো কাগজপত্র সবচেয়ে ঠিকঠাক আছে কিনা সেগুলি নিয়ে আলোচনা হয়েছে বা সেগুলি নিয়ে অবশ্যই 14 ডিসেম্বর যেতে বলা হয়েছে। সবার ডকুমেন্টগুলো চেক করা হবে, ডকুমেন্টগুলো চেক করে একটা জায়গায় আসবে যে তাদের নিয়মিতকরণ ব্যাপারে যদি হাইকোর্টে কেস করা হয় তাহলে কী রেজাল্ট বেরোতে পারে, তাদের নিয়মিতকরণ বিষয়ে যদি আন্দোলনের পথে নাম হয় তাহলে কী ধরনের ব্যবস্থা করা হতে পারে। আমাদের মাননীয় যে পুরুষোত্তম রায়বর্মন এতটুকু বলেছে যে যদি হাইকোর্টে কেসের প্রয়োজন করে অনিয়মিত কর্মচারীদের থেকে উনি ফিস নেবেন না। যদি জয়ী হয়, যদি তাদের রেগুলেশন করা দেওয়া সম্ভব হয়, যদি তাদের রেগুলার বেতন যদি চালু করে দেওয়া সম্ভব হয় তাহলেই ফিস নেওয়া হবে। অর্থাৎ কেস বা হাইকোর্টে কোনো কেস হলে এটাতে টাকা লাগবে এমন কোনো ভয় উনি দেখায়নি, এমন কোনো ভয় ওনার কাছে উনি ডাইরেক্ট বলে দিয়েছে, এমন কোনো চিন্তাধারা কোনো উল্লেখ নেই। তারপরে দ্বিতীয় জিনিস, সবাই একত্রিত হলে বা আন্দোলন বা প্রটেস্টের নামলে হয়তো কেউ কারোর উপর হয়তো সিঙ্গেল দোষারোপ হবে না, কেউ হয়তো হাইলাইট হয়ে যাবে না, কারণ সবাইটা একত্রিত হয়ে নেমেছে। এখানে টিএইচআর সম্পাদক পুরুষোত্তম রায়বর্মন আলোচনা করেন। তিনি অনিয়মিত কর্মচারীর প্রতি সরকারের অনৈতিকতা, নিষ্ঠুরতা অবসানে তীব্র আন্দোলন গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরেন। সবাই থেকে তীব্র অনিয়মিত কর্মচারী মঞ্চ গঠন করা হয়েছে। একটা মঞ্চ, আগে তীব্র অনিয়মিত কর্মচারীরা সবাই আলাদা ছিল, যার জন্য সবাইকে একসাথে করা সম্ভব হচ্ছে না, তাই একটা নতুন মঞ্চ করে তোলা হয়েছে। আর অনিয়মিত কর্মচারীদের কিন্তু কোনো কর্মচারী সংগঠনে গিয়ে কিন্তু তারা তাদের যে ন্যায্য দাবি সেটা কিন্তু পৌঁছাতে পারে না, কারণ রেগুলার কর্মচারী, অনিয়মিত কর্মচারী যদি একটাই সংগঠনে থাকে নিজের ন্যায্য দাবিটা সরকারের কাছে পৌঁছানো সম্ভব হয় না। তাই একটা আলাদা মঞ্চ তৈরি করা হয়েছে, আলাদা একটা সংগঠন বা একটা সমাজ কল্যাণমূলক এনজিও তৈরি করা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ, যেখানে ত্রিপুরা রাজ্যের সমস্ত অনিয়মিত কর্মচারীরা সবাই একত্রিত হতে হবে, সবাই এর পার্ট বা অংশীদার হতে পারবে, নিজের দুঃখ বা নিজের কষ্টের জিনিসগুলো শেয়ার করতে হবে। ভবিষ্যতে তারা একত্রিত হয়ে কী কী করতে পারে, কি আন্দোলনে নামতে পারে, কি কেসে যেতে পারে, তাদের একতার যে শক্তিটা সেটার পরিচয় হয়তো সবাই একসাথে হয়ে দিতে পারে। এখানে শুধু যে একটা ডিপার্টমেন্টের কর্মচারী এখানে জয়েন করবে এরকম নয়, ত্রিপুরা সমস্ত অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারীর জন্য কিন্তু এই যে মঞ্চটা এটা উন্মুক্ত, সবাই আসতে পারবে। আগামী 14ই ডিসেম্বর রাজ্যব্যাপী কনভেনশন অনুষ্ঠিত হবে, অর্থাৎ রাজ্যব্যাপী যে কনভেনশন তার মাধ্যমে এই মঞ্চের শুভ সূচনা হবে। অনিয়মিত কর্মচারীর প্রতিনিধি ছাড়াও অন্যদের মধ্যে আলোচনা করেন মিন্ময় চক্রবর্তী, তরুণ চক্রবর্তী প্রমুখ। অনিয়মিত কর্মচারীদের দাবি সনদ ও আন্দোলনের প্রতি সংহতি জানাতে সবাই বিজ্ঞান আন্দোলনের কর্মীরা, গণ আন্দোলনের সংগঠনরাও বহু আইনজীবী উপস্থিত ছিলেন। অর্থাৎ ধীরে ধীরে সবাই সংঘবদ্ধ হচ্ছে, ধীরে ধীরে সবাই একত্রিত হচ্ছে। একটাই যার কৃতিত্ব একজনকেই দেওয়া যায়, তিনি হলো রাজ্যের বিশিষ্ট এবং মানব দরদী আইনজীবী তথা মানবাধিকার কর্মী পুরুষোত্তম রায়বর্মন। কারণ উনারা হানি কিন্তু আগরতলা স্টুডেন্ট হোমে রাজ্যে বঞ্চিত অনিয়মিত কর্মচারীরা সবাই একত্রিত হয়েছে। এখানে শ্রীমতী সন্ধ্যা রানীর সভাপতিত্বে সবার কাজ শুরু হয়। রাজ্যে বিভিন্ন পদ থেকে আগত অনিয়মিত কর্মীরা তাদের জীবনের
দীর্ঘ বছরের শোষণ বঞ্চনার কথা কিন্তু সেখানে তুলে ধরেন। এখন অনেকে হয়তো এই সবাই যেতে পারেনি, সবার জন্য সবাই হয়তো জানতে পারেনি, কিন্তু একটা ডেট উল্লেখ করে দেওয়া হয়েছে 14 ডিসেম্বর। সেই দিন হয়তো সবাই যেতে পারবে, সেই দিন হয়তো সবাই একসাথে নিজের দুঃখ দুর্দশার কথা শেয়ার করতে পারবে। খুব একটা ভালো একটা পদক্ষেপ নিয়েছে, কারণ আমরা অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারীর জন্য কোনো মঞ্চ বা কোনো সংগঠন আমরা এমনভাবে ত্রিপুরা রাজ্যে দেখিনি যেখানে সব ডিপার্টমেন্টে অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারী একত্রিত হয়ে নিজের দাবি আদায়ে মানে আন্দোলন করবে। কিন্তু এখন একটা বড় প্রাপ্তি হয়েছে, বড় একটা যে অধিকার যে সবাই সংঘবদ্ধ হওয়ার, সেটা সবাই এখন হতে পারবে ইচ্ছা করলে। একটা গণতান্ত্রিক দেশে সংবিধানের নিয়ম অনুসারে জনগণের দ্বারা নির্বাচিত জনগণের সংখ্যার সমাজে কোনো কর্মীর সাথে এমন অমানবিক আচরণ করে না যেটা অনিয়মিত কর্মচারীদের সাথে করা হয়েছে। এখন 14 তারিখ কী হয়, 14 তারিখের দিকে আমরা সবাই তাকিয়ে আছি। 14 তারিখ কী একটা নতুন ডিসিশন হয়, আশা করি যাই হবে অনিয়মিত কর্মচারীদের পক্ষে হবে, স্বার্থে হবে। কারণ তারা দীর্ঘ বছর ধরে ত্রিপুরার বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন দপ্তরে স্বল্প বেতনে কাজ করে যাচ্ছে, সমকাজে সমবেতন পাচ্ছে না। পাশের টেবিলে বসা নিয়মিত কর্মচারী যেখানে 40-50 হাজার টাকা বেতন পাচ্ছে, এখানে একজন অনিয়মিত কর্মচারী মাত্র 5 থেকে 12 হাজারের ভিতর বেতন পাচ্ছে। অর্থাৎ কেউ 5,000 পাচ্ছে, কেউ 7,000, কেউ 10, কেউ 12,000, এরকমভাবে বেতন বা বেতন কাঠামো তারা পাচ্ছে। অর্থাৎ কাজ কিন্তু সমানই করতে হচ্ছে, 8.5 ঘন্টা 7.5 ঘন্টা ডিউটি, 10টা 5:30 তাদেরও ডিউটি করতে হচ্ছে, কিন্তু সেখানে কিন্তু সমকাজে সমান বেতন পাচ্ছে না। এসপিও জওয়ানরাও যেখানে পুলিশ কনস্টেবল মতো ডিউটি করতে হচ্ছে, কিন্তু স্যালারি মাত্র 12,000 টাকা পাচ্ছে। পাম্প অপারেটর যেখানে ডিডাব্লিউএস এর অন্যান্য পাম্প অপারেটর রেগুলার পাম্প অপারেটরের মতো কাজ করছে, কিন্তু তারা সেখানে সেই কাজ করেও যে জলের যোগানটা দিচ্ছে, জলের যোগানটা দেবে 7,000 টাকা বেতন পাচ্ছে। স্বাস্থ্য দপ্তরে জিডিএ কর্মচারীরা যেখানে নার্সের কাজও অনেকের করতে হচ্ছে, রেগুলার কর্মচারীর মতো কাজ করতে হচ্ছে, সেখানে মাত্র 12,500 অথবা অনেকে 11,000 কাছাকাছি বেতন নিয়ে তাদের সংসার প্রতিফলন করছে। এরকমভাবে প্রচুর সরকারি কর্মচারী আছে যারা বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করছে, 20 বছর, 22 বছর, 25 বছর ধরেও কাজ করছে, কিন্তু এখনও নিয়মিতকরণের মুখ দেখিনি। সবাই দিয়ে যখন দেয়, সমস্ত সরকারি কর্মচারীরা যখন খুশি হাওয়া বই, কিন্তু তখন এই অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারীর মুখে কিন্তু খুশিটা দেখা যায় না। কারণ তারা জানে তাদের জন্য জিনিসপত্রের দাম বাড়েনি, তাদের জন্য কিন্তু ডিএটা ডিক্লেয়ার করা হয়নি। ডিএটা শুধুমাত্র নিয়মিত কর্মচারীদের জন্য ডিক্লেয়ার করা হয়েছে। তারা কিন্তু সেই ডিএর ভাগটাও পায় না, কিন্তু তারা কিন্তু কাজ কিন্তু ঠিকই করে যাচ্ছে। শরীর খারাপ, সুযোগ অসুবিধা অনেক কিছু থাকতে পারে, কিন্তু হেলথের জন্য মেডিকেল অ্যালাউন্স কিন্তু অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারীরা পায় না, সিএ কিন্তু পায় না, ডিএ পায় না, এমএ পায় না, তারপর এইচআরএ পায় না, ঘর ভাড়া পায়, ব্র্যান্ড পায় না, কিছুই পায় না। সব কিছুই একটা স্বল্প বেতনে তাদের প্রতিপালন করতে হচ্ছে, যেখানে সংসারে বাচ্চা, ছেলে মেয়ে, ওয়াইফের দায়িত্ব নেওয়া থেকে শুরু করে, যেখানে বৃদ্ধ মা বাবার দায়িত্ব নেওয়া থেকে শুরু করে, নিজের ছেলে মেয়ে পড়াশোনা, ওষুধপত্র, ড্রেস, পোশাক, সব দায়িত্ব এই স্বল্প বেতনে করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। তারপরেও কোনো রকমের কষ্টে সংসারটা প্রতিপালন করার পরও যখন রিটায়ারমেন্টে যাচ্ছে, তখন না পাচ্ছে গ্র্যাজুইটি, না পাচ্ছে লিভ স্যালারি, না পাচ্ছে পেনশনের সুবিধা, না পাচ্ছে কোনো লামসাম কোনো টাকা, অর্থাৎ সেই স্বল্প বেতনে রিটায়ারমেন্টে চলে যাচ্ছে। এরকম অনেক অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারী আছে যারা রিটায়ারমেন্টে যাওয়ার পরও ডেলি লেবারে কাজ করতে হচ্ছে সংসার প্রতিপালন করার জন্য। বাস্তব জীবনে এটা অনেক কঠিন, কিন্তু সার্ভিস কিন্তু তারা দিয়ে যাচ্ছে, সৎভাবে সার্ভিস দিয়ে যাচ্ছে। একজন অনিয়মিত কর্মচারীর বিরুদ্ধে কোনো অভিযোগ আমরা এখন পর্যন্ত ত্রিপুরায় যে দেখিনি যে অনিয়মিত কর্মচারী এই করে নিয়েছে, সেই করে নিয়েছে, সেই ঘোটালা করেছে। তারা কিন্তু সবসময় কিন্তু সত্যতার সাহায্যে গভর্নমেন্টে সাহায্য করে যাচ্ছে ত্রিপুরা রাজ্য উন্নয়নে। কিন্তু ত্রিপুরা রাজ্য উন্নয়নে অংশীদার হয়ে তারা যখন কাজ করে যাচ্ছে, বেতনের সময় কিন্তু তারা সেই কাজের মূল্যায়ন কিন্তু পাচ্ছে না। যাই হোক, 14 ডিসেম্বর সবাই একসাথে হবে, সবার প্রতি শুভকামনা রইল। যাই করবে একতা মেনটেন করে, একতা মেনটেন করে, একতা মেনটেন করে করবে, তাহলে যে একসাথে থাকা যে শক্তিটা, এই শক্তির সামনে কারোই মানে জয় হওয়ার সম্ভাবনা নেই। একমাত্র একাতেই এখানে জয় হবে, হোক সেটা আন্দোলনের মাধ্যমে, হোক এটা কেসের মাধ্যমে। কিন্তু নিজের প্রাপ্য যে অধিকার, প্রাপ্য দাবিটা কোনো সময় বিলিয়ে দেওয়া যাবে না। নিজের প্রাপ্য দাবির আদায়ে, নিজের বেঁচে থাকার তাগিদে, নিজের সংসারের ভবিষ্যতের তাগিদে আমাদের কিন্তু আস্তে আস্তে একত্রিত হতেই হবে। আর আমরা আবার ধন্যবাদ জানাচ্ছি মাননীয় আইনজীবী পুরুষোত্তম রায় বর্মনকে। উনি সবাইকে একত্রিত করে একটা ভালো অপরচুনিটি দেওয়ার, একটা ভালো জীবন দেওয়ার যে পরিকল্পনা করছে, সেটাকে অবশ্যই স্বাগতম জানাই। আর ওনার অধীনে ত্রিপুরার যত সংখ্যক কর্মচারী রিলেটেড কেস হয় ত্রিপুরা হাইকোর্টে, 99% কেস কিন্তু উনিই লড়ে। তাই ওনার অভিজ্ঞতা আছে অনিয়মিত কর্মচারী নিয়মিতকরণের ক্ষেত্রে যে বাধাগুলি আছে সেই বাধাগুলি কীভাবে পেরিয়ে আসা সম্ভব। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল।